নিউ ইয়র্ক থেকে সর্বশেষ খবর পেলাম যে সেখানে যারা ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের মধ্যে এক ধরনের ঈদের আনন্দ বিরাজ করছে। তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে ডিম পাওয়া যাচ্ছে না, ডিমের ঘাটতি দেখা দিয়েছে এবং ডিমের দাম যতদূর জানি যে বেশ বেড়ে গেছে। সুতরাং যারা যারা ডক্টর ইউনূসের জন্য ডিম কিনতে চান আগেই কিনে রাখেন, পরে ডিম না পেলে কিন্তু আমাকে দোষ দেবে না। যাই, ডক্টর ইউনূস কবে বাংলাদেশ ছাড়বেন, আজকে 21 তারিখে না আগামীকাল, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে এবং এটি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে। কারণ তিনি আমেরিকায় নিউ ইয়র্কে তিনি গেলে বিক্ষোভ দেখাবেন বলে যারা প্রস্তুত হয়ে আছেন তাদের একটু বিভ্রান্তির মধ্যে রাখতে চাচ্ছেন, যাতে ওই বিক্ষোভটাকে তিনি ভয় পাচ্ছেন, ওই ডিম, ওই স্লোগান, এগুলোর মুখোমুখি যাতে কম হতে হয়, এগুলো তো এড়ানো সম্ভব না। এই জন্য তিনি তার যাত্রা এবং নিউ ইয়র্কের এয়ারপোর্টে কখন তিনি অ্যারাইভ করবেন সেটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলছেন। যাই হোক 700 কোটি টাকার বাজেট প্রসঙ্গে ফিরে আসি। কারা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে সফর সঙ্গী হিসেবে, সেই তালিকাটাও এখনো চূড়ান্ত করা হয়নি। জুলাই যোদ্ধা, মাদ্রাসার পক্ষ থেকে যারা জুলাই অগস্টের সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছিল এবং কিছু ক্যাডার যাদের মধ্যে স্নাইপার রাইফেলের শুটারও রয়েছে, এদের মধ্য দিয়ে অনেককেই এবার ডক্টর ইউনূস সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূসের ধারণা এই ক্যাডার বাহিনী গেলে তারা নিউ ইয়র্কে ইউনূসকে রক্ষা করবে কিংবা ইউনূসের পক্ষে প্রয়োজনে তারা লড়াই করবে। এখন কারা এই সফর তালিকায় আছে এটা আমরা এখনো তালিকাটা পাইনি। অনেকেই আবার ডক্টর ইউনূসের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে অনেকেই এবার ডক্টর ইউনূসের টিমের মেম্বার হওয়া হিসেবে নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা না করে দিয়েছেন। কেউ কেউ এখনো দ্বিধায় ভুগছেন, তাদের বলা হয়েছে তারা যেন পারলে 25 তারিখের মধ্যে নিউ ইয়র্ক গিয়ে পৌঁছে। ইনকলাব মঞ্চের হাদি, আপনারা তাকে চেনেন, বেশ উল্টাপাল্টা কথা বলে এবং তার ব্যাপক দাপট, তার সম্পর্কে আগেও আমি বলেছি। হাদি হলো সেই একজনের, তাদের মধ্যে একজন যারা এখনো দ্বিধায় ভুগছে, যেতে পারি কিন্তু কেন যাব। এই যে জুলাই যোদ্ধা, ক্যাডার, এদের নেওয়ার দায়িত্ব পড়েছে ছাতি আক্তারের উপরে এবং এর জন্য ছাতি আক্তারকে বাজেট দেওয়া হয়েছে 31 কোটি টাকা। ছাতি আক্তার চিনতে পারছেন না? এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। লেটলি জানলাম যে তাকে আক্তার হোসেনের চাইতে মানুষ ছাতি আক্তার হিসেবে চেনে। ছাতি মানে আমব্রেলা। তো ছাতি আক্তার এসব সন্ত্রাসী মাদ্রাসার থেকে নেওয়া বা বিভিন্ন জঙ্গি টঙ্গি নিয়ে এই সফর সঙ্গীর একটা অংশ নিয়ন্ত্রণ করছে এবং আমি আশা করব আমেরিকান কর্তৃপক্ষ এবং জাতিসংঘ ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায় কারা আছে তাদের ব্যাপারে বিশেষ নজর রাখবেন। এবার আসি যে 700 কোটি টাকার মূল অংশটা কোথায় খরচ হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, যিনি হিজবুত তাহরির অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে পাকিস্তানে 9 দিনের সফরে রয়েছেন। একজন স্বরাষ্ট্র সচিবের পাকিস্তানে 9 দিন কি কাজ? কেঁচো খুঁড়তে গিয়েই আমরা সাপের সন্ধান পেয়েছি। আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, তার একজন আত্মীয় যিনি ব্যবসা সূত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের একজন প্রভাবশালী সদস্যের সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ তাদের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি হলো ব্যবসায়িক সম্পর্ক। কেন এই ব্যবসায়িক সম্পর্কটার কথা আপনাদের বলছি? এবার জাতিসংঘ সাধারণ পরিষদে অনেক দেশের সরকার প্রধানই যাচ্ছেন না, যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন কিংবা চীনের প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেউ কিন্তু এই সাধারণ পরিষদের সভায় যোগ দিচ্ছেন না। কিন্তু ইউনূস এটাকে খুব ঘটা করে যাচ্ছেন। যেহেতু অনেক স্টার প্লেয়াররাই যোগ দিচ্ছেন না, স্বভাবতই
এই সাধারণ পরিষদের জৌলুস ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। কিন্তু ইউনূসের ধান্দা আলাদা। ইউনূস এই ইশাকদারের আত্মীয়র মাধ্যমে ট্রাম্পের ফ্যামিলি মেম্বারকে নিয়ে তার একটাই ধান্দা যে তিনি ট্রাম্পের সাথে একটা সাইড বৈঠক করতে চান, মূলত ট্রাম্পের সাথে একটা সেলফি তুলতে চান এবং সেটি তিনি দেশবাসীকে দেখাবেন যে ট্রাম্পের আশীর্বাদ তার মাথায় রয়েছে। অনেকেই বলেছিলেন বাইডেন চলে গেলে হি উইল বি ইন ট্রাবল, তো সেটা তিনি দেখাতে চায় যে দেখো ট্রাম্পও আমার সাথে আছে। এবং এই জন্য এই ইশাকদারের আত্মীয়র পাশাপাশি তিনি আমেরিকায় একটি লবিস্ট ফার্মও নিয়োগ করেছেন এবং সেই লবিস্ট ফার্মকে এক বড় অঙ্কের টাকা দিতে হবে। ট্রাম্পের বাইরে আরো যদি ছোট ছোট কোনো সরকার প্রধানের সাথে সাইডলাইনে মিটিং করা যায় সেই দায়িত্বটাও লবিস্ট ফার্মকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ফিনল্যান্ডের সরকার প্রধান, পাকিস্তানের সরকার প্রধান এবং আরো এরকম দুই একটা ছোট ছোট দেশের সরকার প্রধানের সাথে সাইডলাইন বৈঠক অলরেডি ফিক্স করা হয়েছে এবং এটা নিয়েই ইউনূস শিবিরে ব্যাপক আনন্দ। এবং এই যে ইশাকদারের আত্মীয় সবখানেই আসলে টাকার খেলা, এই সফর সূচি, সফর সঙ্গী, তাদের থাকা খাওয়া, ছাতি আক্তারকে টাকা দেওয়া, লবিস্ট ফার্ম সব মিলিয়ে এবারের বাজেট হলো 700 কোটি টাকা। এবং আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের সাথে একটি বৈঠক হওয়ার কথা, এটি 25 তারিখে হতে পারে, এক্সাক্ট তারিখটা আমি এখনো জানতে পারিনি। সেই বৈঠকে ডক্টর ইউনূস কিংবা তার প্রতিনিধি, এই বিএনপির মির্জা ফখরুল, জামাতের ডক্টর তাহের এবং এই ছাতি এনসিপির যে আক্তার হোসেন, এদের নিয়ে তিনি ওই মিটিংটায় যাবেন এবং তিনি সেখানে একটা ধারণা দেবেন যে এই দেখো আমার সাথে পেচিস্ট লীগ সরকার বাদে সবাই আছে। তিনি বিএনপির, অনেকে অলরেডি হাসাহাসি করছেন যে তিনি বিএনপির মির্জা ফখরুল তার বডিগার্ড হিসেবে যাচ্ছেন। যাই হলো মূল উদ্দেশ্য হলো আমেরিকান কর্তৃপক্ষকে দেখানো যে তার সাথে বাংলাদেশের একটা বড় অংশ আছে, কারণ আমেরিকা কিন্তু ইউনূসকে সমর্থনের ব্যাপারে ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত। একদল মনে করছে যে ইউনূসের মতো একটা মেরুদণ্ডহীন দালাল চাকর তাদের দরকার, তাকে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। আর একদল মনে করছে যে ইউনূসের কারণে আমেরিকা পর্যন্ত বিতর্কিত হচ্ছে, সুতরাং তারা ইউনূসকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনতে চাচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টও সার্ভ করবে, আবার তার জন্য আমেরিকার গালাগালি কম শুনতে হবে। তো এই অবস্থায় আবারও বলছি, ইতিহাসের বৃহত্তম ব্যয়বহুল সফরে ডক্টর ইউনূস যাচ্ছেন। দেখা যাক তিনি ট্রাম্পের সাথে সেলফি তুলতে পারেন কিনা, দেখা যাক নিউ ইয়র্কে তিনি কি মাত্রার প্রতিবাদের সম্মুখীন হন। এদিকে আমরা অনেক কষ্টে খোঁজ পেয়েছি যে হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন গোয়েবলস, সেই গোয়েবলসের নাতিকে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের হাইকমিশনের ওয়াশিংটন অফিসে। এই গোয়েবলসের নাতি সম্প্রতি একটি মিথ্যে কথা বলেছেন যে এর আগে মাহফুজের উপরে পচা ডিম ছোড়া এবং বিক্ষোভ দেখানোর কারণে নাকি নিউ ইয়র্কে কয়েকজন বাঙালি গ্রেপ্তার হয়েছেন, যেটি সম্পূর্ণ মিথ্যে কথা, ভুয়ো। এই গোয়েবলসের নাতি, তিনি তার একটাই কাজ, আমেরিকার মিডিয়ায় তার কোনো ভূমিকা নাই, একটাই কাজ হলো ওয়াশিংটন আর নিউ ইয়র্ককে সরকারি টাকায় ওড়াউড়ি করেন আর বসে বসে মিথ্যে কথা বলেন। তো সেই গোয়েবলসের নাতির এই অপপ্রচারটি আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং নিউ ইয়র্ক, গেট রেডি টু রিসিভ ডক্টর ইউনূস হুজ বাজেট ইজ রিয়েলি হাই। ইলিশ যাচ্ছে, একসময় 500 টন ইলিশ ভারতে পাঠিয়েছিল বঙ্গবন্ধু কন্যা সরকার। সে কারণে আসিফ সাহেব বলেছিলেন ভারতে 500 টন ইলিশ কেন? ওরা সীমান্তে আমাদের মানুষকে হত্যা করে, সে কারণে? ওরা আমাদের পানি দিচ্ছে না, সে কারণে? এখন যদি বলি ভাইরে, তাই 1200 টন ইলিশ কেন? 26 লাখ ভারতীয়। না 1200 টন বেশি না 500 টন বেশি, কোনটা? মানে এটা 500 টন বেশি সম্ভবত, আমার ধারণা। তোমার কথা শুনে মনে হচ্ছে। আচ্ছা। তো এখন এই অবস্থা, এই জন্য আমি ভারতের কথা বাদই রাখলাম। আজকে থাইল্যান্ড, যে থাইল্যান্ডে যে কোনো মানুষ একটা ভিসার জন্য পাসপোর্ট দিলে অটোমেটিকলি ভিসা হয়ে যেত, সেই থাইল্যান্ড আমাদেরকে ভিসা দিচ্ছে না। আজকে মালয়েশিয়াতে শত মানুষ ভিসা থাকার পরও এয়ারপোর্ট থেকে তাদের ফেরত পাঠাচ্ছে। এবং মিশরে এক সময় উইদাউট ভিসা মানে একটা পোর্ট এন্ট্রি ছিল, তবে শর্ত ছিল যে ইউরোপ আমেরিকার একটা দেশের মানে ভিসা থাকতে হবে।
এখন সেটাও বাদ দিয়েছে, বলে যে ভ্যালিড ভিসা থাকতে হবে, তাইলে ওরা দিচ্ছে। মানে এরকম সর্বত্র একটা অরাজক অবস্থা। আরেকটা জায়গায় এখন আমি আসি আচ্ছা আচ্ছা, আমিন সাহেব এটা কি আমি জানি না কি ঠিক বলছে কিনা। মোহাম্মদ সাদি চট্টগ্রামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহড়ার সময় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে আগুনের গোলা বর্ষণে বাংলাদেশের জাহাজ একেবারেই ধ্বংস, বহু হতাহত এটা আমি বলে জানিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বাংলাদেশ বিমানের একটা বার্নিং একটা ছবি আমি দেখেছি। আমি আসলে এটার মানে এটার কোনো বাংলাদেশের মানে মানে মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিউজটা না হতে আমি এটা নিয়ে নিশ্চিত নই। যদিও মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এখন অনেক নিউজ করতেও পারছে না, মানে এত বেশি বাক স্বাধীনতা। চট্টগ্রামের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের যুদ্ধ জাহাজের মাধ্যমে একটি জাহাজ পুড়ে ধ্বংস হয়েছে, সত্য ঘটনা। আচ্ছা ঠিক আছে, সত্য হলে তো দুর্ভাগ্যজনক। এটা আরেকজন কমেন্টস করেছেন আর কি। জি জি, ওই জায়গাটায় যাই তাহলে আমি যদি এখন অর্থনীতির জায়গায় আসি, তিনি বলেছিলেন যে বিদেশি বিনিয়োগ আসবে এবং বিদেশি বিনিয়োগে বাংলাদেশের সয়লাভ হয়ে যাবে। আজকে কোথায়? ধরেন বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের সাবেক প্রেসিডেন্ট জনাব এ কে আজাদ সাহেব, যিনি কিন্তু এই 5 আগস্টের মাস্টার মাইন্ডের একজন ছিলেন, সেটা আমরা 5 আগস্ট পরবর্তী ইউনিট সরকার গঠন করার সময় তার ব্যস্ততা, তার দৌড়াদৌড়ি আমরা দেখেছি। তিনিও বলতে বাধ্য হচ্ছেন যে আমার 40 বছরের রপ্তানি ব্যবসার জীবনে এত ভয়ঙ্কর খারাপ অবস্থা আমি কখনো দেখিনি। এবং বাংলাদেশের আপনার বিটিএম এর যে প্রেসিডেন্ট, যার বাবা একসময় এমপি হয়েছিলেন, জনাব কায়সার সাহেব, তিনি বলছেন যে এইভাবে চলতে গেলে আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে আমাদের ঘরে বসে থাকতে হবে, কারণ আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি না, আমরা গ্যাস পাচ্ছি না, আমরা প্রোডাকশন করতে পারছি না। প্রোডাকশন করতে না পারলে আমরা এক্সপোর্ট করবো কোত্থেকে, আমরা সরকার আমাদের কর্মচারীদের বেতন দেবো কোত্থেকে, আমরা ব্যাংকের ইন্টারেস্ট কোত্থেকে দিব। পক্ষান্তরে এই দখলদারি নিউজ নির্বিচারে নির্বিকার ভাবে মিথ্যাচার করে যাচ্ছে, কিছু মানুষকে টাকা দিয়ে তাদেরকে সেই ওইগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাচ্ছে, বিদেশি বিভিন্ন পত্রিকায় নিউজ করাচ্ছে। তারা এখনো সেই জায়গা আছে। এই অবস্থায় তো জনাব ইসমাইল, একটি দেশ ধ্বংস ছাড়া অগ্রগতির কোন সম্ভাবনা নেই। এবং আপনি আরেকটি কথা দেখুন, আসলে বারবার বললে আমি জানি না কেমন শোনায়, তবু একটু বলতে হয় যে দুনিয়াতে আমি বারবার বলেছি, একজন সরকার প্রধান আপনি আমাকে দেখাবেন, একজন যিনি যেভাবে হোক সরকার প্রধান হয়েছে, ক্ষমতার জোরে, বন্দুকের জোরে, জনগণের ভালোবাসার জোরে, অথবা বিদেশি প্রভুদের ক্ষমতার জোরে ক্ষমতাসীন হয়েছে, হবার পরে এইভাবে সমস্ত আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারের কাছে দেওয়া 663 কোটি টাকার কর মকুব করা, 2030 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো লোন, কোনো কর নেওয়া যাবে না, এটা আলাদাভাবে একটা ঠিক করা, এবং সেখানে সরকারের 25% যে মালিকানা ছিল সেটা কমিয়ে 10% করা, 15% কমিয়ে দেওয়া, আবার নিজের নামে ইউনিভার্সিটির লাইসেন্স, নিজের নামে আদম ব্যবসার লাইসেন্স, নিজের নামে মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স, এইভাবে ব্যবসা নেওয়ার দুনিয়াতে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রা ওয়াজ এ বিগ বিজনেসম্যান। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াজ এ বিগ বিজনেসম্যান, অলসো বিলিয়নিয়ার। কিন্তু তারা কেউ ক্ষমতায় বসে এইভাবে নির্লজ্জভাবে নিজের আখের গোছানোর দিকে মনোযোগ দেয়নি। সুতরাং যে লোকটি মানে আজকে সবকিছু নিজেকে কেন্দ্র করে করছে, নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত, তার কাছে বাংলাদেশ ধ্বংস হোক, বাংলাদেশ জাহান্নামে যাক, কিছু যা আসে না, আমি সেটাই মনে করি। জনাব আমিন, আপনি বলছিলেন যে আপনি এমন কোন দেশের নাম, এমন কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের নাম বলতে পারবেন কিনা। আমি বলতে পারবো, তিনি হচ্ছেন, বলবো হ্যাঁ, মানে এরকম নিজের সবকিছু করে নিয়েছে, এরকম আছে, সেটা আমি বলবো। আপনি চ্যালেঞ্জ যে আমি বলতে পারবো না, আমি তো বলতে পারবোই। বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব সেটি করেছেন, সেটি দেখিয়েছেন, ইতিহাস করেছেন। না বললাম, বুঝছি তো আমি বুঝেছি আপনার বক্তব্য। জি 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 জি। এখন আমি যেটা বলতে চাই, আরেকটা জায়গা আনপারালাল, সেটা হচ্ছে কি রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমানের বক্তব্য, যে আমরা যেটুকু জানি সাধারণত বিশ্বের অনেক নোবেল লরিয়েট নোবেল থেকে প্রাপ্ত অর্থটাকে চ্যারিটি করে দেন, আর তিনি একমাত্র ব্যক্তি যিনি নোবেলের ট্যাক্স না দেওয়ার জন্য তার কাছে তদবির করেছেন, এবং এটাও বলেছেন প্রয়োজনে আমেরিকা থেকে সরকারের গুরুত্বপূর্ণ কেউ আপনাকে ফোন করবে, তবু আমার
ট্যাক্সটা যেন না নেওয়া হয়। একজন মানুষ মানসিকভাবে কত ভিক্ষুক হতে পারলে, কত নিম্ন জাতের হতে পারলে এই কাজটা করতে পারে। কারণ এই ট্যাক্সের টাকা তো জানাব ইসমাইল, এই ট্যাক্সের টাকা তো কোনো ব্যক্তি ইউজ করবে না, এই টাকায় তো রাষ্ট্রের কাজে ব্যবহার করা হয়। আপনারা এত বেশি আশা করেন কেন তার কাছে? আপনাদের আশাও অনেক বেশি, এইগুলা এইটাও বেশি ঠিক না। এত আশা, এত প্রত্যাশা, অন্য দেশের কে কি করলো ব্যতিক্রম হতে পারে না? ব্যতিক্রম আমাদের বাংলাদেশে আছে, ব্যতিক্রম হয়েছে। উনি ট্যাক্স মওকুফের জন্য বলেছেন, আপনি চ্যারিটির প্রত্যাশা করছেন। চ্যারিটি প্রত্যাশা করার তো কোনো কারণ না, নেই। আমি charity উনি প্রত্যাশা করি না, বলছে ট্যাক্সটা তো দেয় সবাই। ট্যাক্স তো দিবেই না। উনি বলছে যে বুদ্ধি থাকলে টাকা আসে। ঠিক আছে, বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধির সমস্যা, বুদ্ধির অভাব, টাকার সমস্যা না, টাকা আসবে। ওনার বুদ্ধি আছে, উনি যেভাবে হোক টাকা সেভ করবে। উনি সেটাই তো ছাত্রছাত্রীদের কথা বলছে। কাজে ওখান থেকে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। আচ্ছা, এখন আমি এই প্রসঙ্গে বলি, ওটা কিন্তু আমরা এখন দৃশ্য এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট, গত 6 মাসে বাংলাদেশে 10,000-এর বেশি কোটিপতি হয়েছে। এর মধ্যে 35% বয়স হচ্ছে 30-এর নিচে, এবং অনেকে এখন স্টুডেন্ট। আচ্ছা, কি ঠিক আছে, বুদ্ধি! হ্যাঁ, কি বুদ্ধি, বুদ্ধি এবং থাকলে টাকা আসবে। একজন সচিব উনি দায়িত্ব নিয়ে বলেছেন, ফেসবুক পোস্ট করেছেন যে টাকা নিয়ে, ঘুষ নিয়ে সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, ওনার নাম হচ্ছে শামসুল আলম, বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে। সেটি কোনো গল্প কাহিনী নয়, সেটি সত্য ঘটনা। উনি এভাবে 8টি ঘটনা উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন প্রয়োজনে আমি আরো প্রমাণ দিব। এবং আপনি এটাও জানেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, তিনিও কিন্তু প্রকাশ্যে এই চ্যালেঞ্জ দিয়েছিলেন 8 জনের ব্যাপারে। আচ্ছা, এটা থেমে গেল কেন? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ থেমে গেছে, ব্যাপারটা কি? পাল্টা চ্যালেঞ্জ নেয়নি তো, ওরা তো বলেনি যে প্রমাণ দেন। উনি তো বলেছেন আমার কাছ থেকে প্রমাণ চাইলে আমি প্রমাণ দিব, কিন্তু প্রমাণ তো চাইনি সরকার। কারণ সরকার তো জানে। আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অনেক বলছেন, গিয়াসউদ্দিন বলছেন, সঠিক বলেছেন ইসমাইল ভাই, বুদ্ধি থাকলে টাকা আসে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মোহাম্মদ আতিকুল্লাহ, তিনি বলেছেন পৃথিবীর উন্নত দেশগুলো একে একে ভিসা ব্যান করে দিচ্ছে বা নিষেধাজ্ঞা দিচ্ছে, এর থেকে উত্তরণের উপায় কি? আচ্ছা, এখন অতি সম্প্রতি, মানে আজকে যেটি হয়েছে, আরব আমিরাত আমাদের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে, সম্ভবত জানুয়ারি থেকে কার্যকর হবে। সেই দেশগুলোর নাম আমি একটু বলি: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। অর্থাৎ আমরা সেই স্তরে চলে গেছি। এখন নামগুলো বললাম এই কারণে, আমরা সেই স্তরে চলে গেছি। আচ্ছা জনাব আমিন, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই। আমাদের 501 আফগানিস্তান সফর করেছেন এবং সেখানে করছেন, মনে হয় সেখানে এখনো আছেন। 501-এর সাথে আফগানিস্তানে যে আলোচনা হয়েছে, ওখানকার নারী শিক্ষা, নারীদের অবস্থা, সেগুলো নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে, এবং সেগুলো 501 নিশ্চয়ই বাংলাদেশে এসে ইমপ্লিমেন্ট করবেন। এই ছাড়া একইভাবে একই সময়ে আমাদের স্বরাষ্ট্র সচিব তিনি পাকিস্তান সফর করছেন। এর মধ্যে কোনো মিল অমিল আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, 501-এর সাথে যারা রাজনীতি করে, তাদের একজনকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা যে শরিয়া আইন চান, এটার মডেল কি? তো তিনি বলেছিলেন যে আফগানিস্তান। তো আফগানিস্তানে আমরা কি দেখতে পাচ্ছি? যে মেয়েদেরকে পড়াশোনা করতে দেয়া হবে না। ঠিক আছে, মেয়েরা পড়াশোনা করবে না। এবং 501-এর যিনি ওস্তাদ ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি বলেছিলেন যে মেয়েরা তোমরা 3-4-এর বেশি পড়াশোনা করার দরকার নেই, যাদের জামাই টাকা পয়সার হিসাব রাখতে পারো। আবার তিনি বলেছিলেন যে মেয়েরা খবরদার, তোমরা অসুস্থ হলে কোনো পুরুষ ডাক্তার দেখাবে না, মেয়ে ডাক্তার দেখাবে। তা আমি জানি না 3-4 পাস করে কিভাবে মেয়েরা ডাক্তার হতে পারে। তবে আমি এটুকু বলি, আমি খুব আমার খুব বেশি জ্ঞানের পরিধি খুব সীমিত। তো আমি যেটা জানি, এই যে তারা বলছেন যে মেয়েরা পড়াশোনা করতে পারবে না, ইভেন আফগানিস্তান, আমি কালকে একটা পত্রিকায় দেখলাম, সেখানে বলা হয়েছে যে কোন নারীর লিখিত বইও কিন্তু সেখানে পড়ানো যাবে না, সেটাও নিষেধ করা হবে। খুবই ভালো কথা। তো মজার বিষয় হচ্ছে কি, ধরেন এখানে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটি তার নবীর উপরে নাজিল করেছেন, সেই কোরআনের আয়াত ছিল ইকরা, পড়ুন। সেখানে কিন্তু স্পেসিফাই করা হয়নি কে পড়বে, আল্লাহ রাসূলকে পড়তে বলেছে। এর মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে গোটা জাতিকে পড়ার জন্য। এবং সে পড়া কি শুধু পুরুষরা পড়বে, নারী নাকি নারীরা পড়বে?
পরবর্তীতে আমরা আল্লাহ রসুলের হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে পড়াশোনার। তিনি বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তিনি বলেছেন উত্তুবুল এলমা ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অর্জন করার জন্য চীনে যেতে হলে চীনে যাও। এবং তিনি বলেছেন, এরপরে তিনি বলেছেন কারা যাবে জ্ঞান অর্জন করার জন্য চীনে, শুধু পুরুষরা যাবে? সেটা কিন্তু আল্লাহ রসুল ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন উতলুবুল এলমা উতলুবুল এলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। এটা কিন্তু আল্লাহ রসুলের হাদিস। এখন আমি যদি এই কথা বলি, হয়তো তারা আমাকে বলবে যে এই হাদিসটা ঠিক নয়, এর দুর্বল হাদিস, অনেক যুক্তি বের করবে। এবং সুতরাং তারা আসলে কোন শরিয়া কায়েম করতে চায় তার সুনির্দিষ্ট কোন বর্ণনা আজ অব্দি পৃথিবীতে কেউ দিতে পারেনি। এখন কোরআনে আইন বা কোরআনের শাসন মানে যদি মনে করা হয় যে চুরি করলে হাত কেটে ফেলা এবং জেনা করলে পাথর দোরা মারা বা পাথর মারা, তাহলে কিন্তু আমার বলার কিছু নেই। তো এখন আবার আমার আরেকটা শঙ্কা, আপনি বলছেন যে আফগানিস্তানও আমাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কি 501-এর আফগানিস্তান ভ্রমণের রিয়াকশন কিনা আমি জানি না। তো সেটা আমি বলছি আফগানিস্তানেও ভিসা নিষেধাজ্ঞা আছে, দুবাই, আবুধাবির, ইউএই, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা, এই 9টি দেশে অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ইউএই। মানে কিন্তু আমি বলছি আর কি, এটা হচ্ছে মানে কিন্তু এটা তো ক্লিয়ার যে সেটি হচ্ছে মানে যে বলছিলেন না যে আমরা কোথাও যাব না, সব আমার দেশে আসবে, সব আমাদের এখানে আসবে, সবাই আসবে, আমাদের এখানে আসতে হবে। আমরা এমন একটা জায়গায়, এই জন্যই কিন্তু ওরা বলছে যে আমাদের ভিসা দিও না, সবাই আসো আমাদের কাছে। 26 লাখ লোক বাংলাদেশে কাজ করতেছে না, ওদেরকে বিতরণ করার জন্য সবাই যেন দেশে আসে, সম্ভবত এরকম কিছু হতে পারে। আচ্ছা, তাহলে অন্য দেশ আমাদের উপর যে ভিসা নিষেধাজ্ঞা বা আমাদের ছাত্রছাত্রীরা ইউরোপ আমেরিকাতে যেতে পারছে না, এটার অন্যতম কারণ হলো আমরা যাব না, এখন ওরা আমাদের দেশে আসবে। রাইট, হ্যাঁ। এবং আমাদের ইব্রাহিম হুজুরও বলছে বিজ্ঞান প্রযুক্তির জন্য আমেরিকা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে, সো ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের আমরা যাওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে তো এটা মেনে নেওয়া যায়, ঠিকই আছে। আচ্ছা, এখন আরেকটা কথা আপনাকে বলি যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যোগ দিবেন এবং তার প্রত্যেকটা কাজে একটা নতুনত্ব আছে। এবার তিনি তার সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন 4 জন, অন্যান্যদের সাথে আরো 4 জন যাবেন। সেটি হচ্ছে দেশের প্রধান 3 দলের, বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশের প্রধান 3 দলের 4 জন নেতা তাদের সাথে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আরেকজন তারেক রহমান সাহেবের সম্ভবত উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি যাবেন। আর তারপরে জামাতের একজন যাবেন ডাক্তার তাহের, এবং এনসিপির একজন নেতা যাবেন যাদের কোনো নিবন্ধন নেই। এবং তারা কি বড় দল কিনা আপনার কাছে এটা আমি একটু জানতে চাই, এবং পাশাপাশি বলবেন যে এই উদ্যোগটা কেন, কি একটু বিস্তারিত যদি বলেন। আমি কিন্তু গতকাল একটা শোতে বিষয় নিয়ে কথা বলেছি। দেখুন, আমি জানি না বিএনপি রাজনীতিটা কি, ইভেন কি আমার এই যে 45 বছরের রাজনৈতিক যে ছোটখাটো অভিজ্ঞতা, সেখানেও কিন্তু বিএনপি রাজনীতি বোঝার সক্ষমতা আমার হয়নি, সেই মেধা আমার হয়নি। কিন্তু আমি যেটা দেখছি, ইউনূস সাহেব যখনই একটু ক্রাইসিসে পড়ে তখনই কিন্তু সবাইকে ডাকে কি একটা জুজুর ভয় দেখায় যে আওয়ামী লীগ আসলে কাউকে ছাড়বে না, আওয়ামী লীগ আসলে কাউকে ছাড়বে না। এখন আমি যদি জাতিসংঘের অধিবেশনের দিকে তাকাই, আমরা কি দেখি? আমরা দেখতে পাবো যে জাতিসংঘ কিন্তু কোনো দেশের কোনো রাজনৈতিক দলের নেতাকে দাওয়াত করে না। জাতিসংঘ সবসময় দাওয়াত করে একটা রাষ্ট্রের মানে সরকারকে দাওয়াত করে। হ্যাঁ, তো আমার জানা মতে ফখরুল সাহেব অথবা আব্দুল্লাহ তাহের সাহেব এরা কেউ কিন্তু সরকারের পার্ট না, এরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তো এখন দুষ্ট লোকেরা যেটা বলছে সেটি হচ্ছে লন্ডনে তারা ইউনূস সাহেব প্রবল প্রতিরোধের মুখে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তার আরো যারা চামুন্ডা যারা আছেন তারা যখনই গেছেন সেখানে জনরোষের মুখে পড়েছেন। দুষ্ট লোকেরা বলছেন যে জনরোষ থেকে বাঁচার জন্য তিনি কৌশলে নির্বাচনের মূলা দেখিয়ে অথবা যে প্রধানমন্ত্রীত্বের মূলা দেখিয়ে বিএনপি এবং জামাতকে সাথে নিয়ে আসছেন, যাতে একটা জনরোষের মুখে পড়তে না হয়, অথবা পড়লে যেন সেফ গার্ড পাওয়া যায়। অনেকে এটাকে বলছেন যে তারা 2 জন ইউনূস সাহেবের বডিগার্ড হিসেবে আসছেন, যদিও আমি সেটা মনে করি না, বলিও না, কারণ আমি জানি যে ফখরুল সাহেব একজন সজ্জন রাজনীতিবিদ, তিনি কারো বডিগার্ড হবে সেটা আমি জানি না। তবে আমি মনে করি বিএনপিকে এই রাজনীতিগুলো নিয়ে রিথিং করা উচিত যে আমাদেরকে মানুষ কি ভাবছে।
দেখুন, বিএনপি নেতাদের মুখে শুনেছি যে মানে ওরা আমরা যাচ্ছি, আমার আগে নাহিদকে ডেকে বসিয়ে রেখেছে, আমাদেরকে পরে ডাকতেছে, এগুলো অসম্মানজনক, এভাবে হলে যাওয়ার দরকার নেই। এটা আমি বিএনপি নেতারা প্রকাশ্যে মিডিয়ায় বলেছে। এখন নাহিদুল ইসলাম একজন নেতা, এনসিপি একটা পার্টি, কেন বললাম? আবার অনেকে বলে তেলাপোকা একটা পাখি, কারণ হচ্ছে তেলাপোকা মাঝে মধ্যে উড়ে। এখন এনসিপির তো এখন রেজিস্ট্রেশনই হয়নি, এবং এই পার্টিটার প্রতি মানুষের কথা বাদ দিলাম, ছাত্র সমাজের কত ভালোবাসা দেখুন, যে ডাকসু এবং জাকসু নির্বাচনে তাদের যে ছাত্র সংগঠন, তারা কিন্তু সেখানে ফলাফল পেয়ে গেছে, মানুষকে অভূতপূর্বভাবে তাদের সাড়া দিয়েছে। তো সুতরাং এইগুলো যদি তারা একটু ভেবে দেখতেন, এবং বিএনপি যদি মনে করতেন যে আমি কেন কাকে সেভ করতে যাচ্ছি, কার বডিগার্ড হিসেবে যাচ্ছি, যেখানে একটি বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার জায়গা নেই, তাহলে একটি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের সবার হওয়া উচিত ছিল বাংলাদেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের বডিগার্ড। সেখানে যদি তারা এরকম একটি জায়গায় যায়, তাহলে রাজনীতিটা কি হবে? ধরেন ডাকসু এবং জাকসু নির্বাচনে তো ফলাফল হাতে নাতে বিএনপি পেয়েছে, এবং কি বললো বিএনপির এক নেতা বললো যে আওয়ামী লীগ নাকি জামাতকে ভোট দিয়েছে। আরে ভাই, এই কথা আসতে কোন, এই কথা করে তো গোড়ায়ও হাসবো। আওয়ামী লীগের কেউ কি বলেছিল যে ছাত্রলীগ আর ছাত্র শিবির একই মায়ের পেটের দুটি সন্তান? ইভেন আওয়ামী লীগের বা জামাতের কেউ কি বলেছে যে ছাত্রলীগ আর ছাত্র শিবির সৎ ভাই? কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন 2002 সালে, তিনি তখন বলেছিলেন ছাত্র শিবির এবং ছাত্র দল একই মায়ের পেটের দুই ভাই। এখন ভাই, আপনারা দুই সহোদর ভাই, এক ভাইয়ের কাছে হেরে গেলেন, কম্পিটিশনই করতে পারলেন না, এখন উল্টা আইসা বলতেছেন আওয়ামী লীগ ভোট দিছি। এই কথা বলে আমি জানি না, বিএনপি নেতাদের একটু আয়নায় বোধহয় নিজেদের মুখটা দেখা উচিত। আয়নায় বলতে আমি লুকিং গ্লাস বলছি না, জনতার আদালতে একটু রিচেক করা দরকার, পিপল কি মনে করছে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সম্ভবত এই কথাটি তিনি কক্সবাজারের কোনো একটা সমাবেশে বলেছিলেন। সাহেব, জি জি জি, আচ্ছা ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন, আমাদের বুদ্ধি চাকলে টাকা আসবে, পড়াশোনা করলে মেধার বিকাশ ঘটলে এক ধরনের আত্ম উন্নয়ন হবে, সে কথা আমাদের প্রধান উপদেষ্টা জাতিকে বলেননি। তিনি বুদ্ধির কথা বলছেন এবং টাকার কথা বলছেন। এইটা সন্ত্রাসীরও টাকা হয়, চাপাবাজেরও টাকা হয়, ধাক্কাবাজেরও টাকা হয়, ব্যাংক লুটেরাও টাকা হয়। এরা কিন্তু বুদ্ধি খরচ করেই টাকা ইনকাম করে। ব্যাংক লুটেরা, সন্ত্রাসীরা, সবাই কিন্তু ডাকাতেরা বুদ্ধি খরচ করেই কিন্তু টাকা ইনকাম করে, কিন্তু শিক্ষার কোনো প্রয়োজন নাই। কাজেই আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, এবং ছাত্রছাত্রীদের ব্যাপারে কোনো কথা তিনি বলেননি আজ পর্যন্ত, এবং তিনি সেটা বলতে জানেনও না। এক, দ্বিতীয় কথা হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে হানাহানি, মারামারি, ধরাধরি, ধাক্কাধাক্কি, আজকে যেটা ঘটলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ধাক্কাধাক্কি, এই বিষয়টি নিয়ে আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওভারঅল যদি একটু কিছু বলেন। ইসমাইল, আমি আর আপনি আমরা দুজনে একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমাদের মধ্যে রাজনৈতিক ভাবে ঘাত প্রতিঘাত, মারামারি হয়েছে, হয়নি তা না। কিন্তু যখনই আমরা দেখতাম যে একজন শিক্ষক এসে পড়েছেন, আমরা কিন্তু যে যেদিক পারি পরিমরে দৌড় দিয়ে নিজেকে মানে লুকানোর চেষ্টা করেছি, যে স্যার আমরা করিনি। তার কারণ হচ্ছে, আমার যেটা মনে করি, একটা পারিবারিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং আরেকটা বিষয় ছিল যে এনভায়রনমেন্ট, মানে শিক্ষকদেরকে সার্বক্ষণিক শ্রদ্ধাবোধের যে জায়গা, সেটা আমাদের মধ্যে ছিল। আমি এখানে ছোট্ট একটা ঘটনা বলি। প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার শিক্ষক ছিলেন, তিনি একটা লেখা লিখেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে। তিনি একদিন বলেছিলেন যে শেখ হাসিনা তার ছাত্রী ছিলেন, তাকে বলেছিলেন যে আমি একটু তোমার বাবার সাথে দেখা করতে চাই। এবং আমি খুব সংক্ষেপে বলছি, তো উনি বঙ্গবন্ধুর কাছে আসলেন। এটা 1970 সালে গণ অভ্যুত্থানের পরে, যখন তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তো আসার পরে বঙ্গবন্ধু জনাব রফিকুল ইসলামকে আপনি করে সম্বোধন করছিলেন। তো রফিকুল ইসলাম খুব বিব্রত হচ্ছিলেন, বলছিলেন লিডার, আমি বয়স আপনার অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বললে আমি খুশি হব, আমার মনে হয় সেটা করা উচিত, আমি কমফোর্ট ফিল করব। তো বঙ্গবন্ধু বললেন যে দেখুন মাস্টার মশাই, শিক্ষকের আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা গুরুত্ব আছে। তাও আবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাছাড়া আপনি আমার মেয়েরও শিক্ষক,
কোনো সমস্যা নেই, আমি আপনি করে বলি। আর তারপরে শেখ হাসিনাকে বলে, হাসু তোর স্যারকে নিয়ে কথাবার্তা শেষ করে তোর মার কাছে নিয়ে যা, একটু ভালো মন্দ কি আছে একটু চাটা খেতে দে। একজন সরকার প্রধান বঙ্গবন্ধু বা একটা জাতির জনক, তিনি তার বয়সের ছোট একজন ইউনিভার্সিটির শিক্ষককে সম্মান করছেন এইভাবে। আরেকজন বলছেন যে তোমরা টাকা কামাও যেভাবে পারো, এবং যার হাতে নাতে ফল আমরা পাচ্ছি। আমি আবার রিপিট করছি কথাটা, যে গত 10 মাসে 10,000-এর বেশি কোটিপতি, যাদের 35% বয়স হচ্ছে 30-এর নিচে, অনেকে এখন স্টুডেন্ট, অনেকে, এটা ব্যাংকের হিসাব, এটা কিন্তু আমার হিসাব নয়, এবং এটা মেইনস্ট্রিম পত্রিকার হিসাব। এই যে টাকা কামানো, অর্থাৎ আমি কি স্টুডেন্টসদেরকে বা আমার জেনারেশনকে মোরালিটি শিক্ষা দিচ্ছি? টাকা কি সব? আমরা একটা কথা শুনতাম, ইফ ইউ লুজ মানি ইউ লুজ নাথিং, ইফ ইউ লস ইউর ক্যারেক্টার ইউ লস এভরিথিং। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের মধ্যে ধাক্কাধাক্কির কথা বলছেন, জনাব ইসমাইল, আপনার একটা অডিও মনে থাকার কথা। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেটাকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ সাহেব, উনি আমার এলাকার মানুষ, উনি বললেন ছাত্রদের সাথে বার্গেনিং করার জন্য, ওনার ভাষাটা ছিল, এই বেটা তুই আমার মারবি, আয় তুই আমার মারবি, মার আয় মার। আমি অবাক হয়ে গেলাম যে হি ইজ দ্য টিচার অফ ঢাকা ইউনিভার্সিটি এন্ড হি ইজ দ্য ভিসি অফ ইউনিভার্সিটি। একজন শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষা, এই বেটা তুই আমার মারবি, আয় আয় মার, আমাকে মার, মেরে দেখা। মানে আমি এই ভাষাগুলো কিন্তু বস্তিতে শুনেছি, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক আমি শুনিনি। আমি একদিন 88 বন্যার সময় এই মাওলানার দায় একটা কমেন্টস একটু করতে পারি, অনেকগুলো কমেন্টস করছেন উনি, এটা কিন্তু আমাদের একটা দায় থেকে যাবে। ম্যাটিকুলাসলি প্ল্যান্ড এর মাধ্যমে দেশের সব বাবা মায়েদের ঝুলাইছে, আপনার ছেলেরও আটক করবে, কিন্তু এই শুয়োর বাচ্চার উপর অভিযোগ নিয়ে কোনো নিজেই নিউজ হয় নাই, আবার কি ছড়াইছে যে সে নামাজ পড়ে তাকে আটক করছে। আচ্ছা, এরকম অনেক কিছু তিনি বলছেন, ম্যাটিকুলাসলি ডিজাইন প্ল্যান। কিন্তু আমি ওই জায়গায় আসছি, এইসব মিথ্যাচার তো কোনো শেষ নেই, আমি সে জায়গায় আসছি পরে। আপনার আচ্ছা, এইটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ যিনি ধারণ করছেন, তার মুখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেখান থেকেই তার ছাত্ররা কি শিখবে? আর আপনি বলছেন যে ধাক্কাধাক্কি, এটা তো সামান্য ব্যাপার। ছাত্র শিক্ষক 5 আগস্টের পর থেকে আপনার চট্টগ্রামের আপনার একটা কলেজের প্রিন্সিপাল, তাকে তো জবরদস্তি করে তাকে মেরে মেরে তার পদত্যাগপত্র নেওয়া হলো, এবং সে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। কোনো বিচার হয়েছে? কত শিক্ষককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, এবং সরকার সেখানে তাদের প্রোটেকশন দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। কাদেরকে? যারা শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে তাদেরকে। আচ্ছা, দিবে না কেন? আজকে কোন সরকার ক্ষমতায়? একজন মবেস্টার বাংলাদেশের প্রধান দায়িত্বে, মবেস্টার। তো মবেস্টারের রাজত্বে যদি মবিজম না চলে, মব ত্রাস না হয়, তাহলে আমি মবেস্টার কিভাবে হবো? তো মবেস্টারের রাজ্যে আপনি কি এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করতে পারেন? আপনি এই যে মৌলানাদের কথা বলছেন, একজন মৌলানা দেখলাম রাশমিকার প্রেমিক, হ্যাঁ, ওর নাম বোধহয় হামিদ হামদা নাকি, রাশমিকার প্রেমিক বলতে যে এই মহসিন হলে গত 20-15 বছরে কোনো আজান হতে পারেনি, ছাত্রলীগের ছেলেরা ফজরের আজানে ডিস্টার্ব হবে। আজকে শত শত স্টুডেন্টস, সাধারণ স্টুডেন্টস, এবং সেখানে যিনি মুয়াজ্জিন ছিলেন, সেখানে যিনি আপনার দারোয়ান, তারা প্রত্যেকে সাক্ষ্য দিচ্ছে যে এরকম হয়েছে, কিন্তু তারা নির্বিকার ভাবে মিথ্যাচার গুলো করা যাচ্ছেন, এবং তারা কথায় কথায় কোরআনের দোহাই দিচ্ছেন। জনাব ইসমাইল, পবিত্র কোরআন আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু কাওলা জোরা, তোমরা কখনো মিথ্যা বলবে না। এবং পবিত্র হাদিসে আল্লাহ রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন মিথ্যার উপরে, যেখানে বলা হয়েছে আল কিযবু উম্মুল খাবাইস, মিথ্যা হচ্ছে গুনার মা। বলা হয়েছে কুল্লু খাতিয়াতুন, মানে বলা হয়েছে সমস্ত গুনার কেন্দ্র হচ্ছে মিথ্যাকে কেন্দ্র করে। আজকে তারা শুধুমাত্র একটা ক্ষমতার চেয়ারের জন্য নির্বিকার ভাবে কোরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার। আপনি দেখলেন না কিছুদিন আগে যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ, স্বাধীনতা পরবর্তী একমাত্র সমাবেশ, সেই সমাবেশে তাদের ভারপ্রাপ্ত আমির, যিনি জনাব ইউনূস সাহেবের বডিগার্ড হিসাবে আমেরিকা আসছেন, তিনি কি বলেছিলেন যে এই সমাবেশে কি শুধু মানুষ এসছে? আমি তো মনে করি না, আমি মনে করি এখানে ফেরেশতাও আসছে।
অর্থাৎ তাকে এমন দিব্য পাওয়ার তার মধ্যে আছে, তিনি ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছেন। আমার তখন একজন বলল, ভাই ফেরেশতারা নাকি ইয়ের কাছে ছিল, পিজি হাসপাতালের সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে জায়গা না পেয়ে ওরা শাহবাগ অঞ্চলে ছিল ফেরেশতারা। না, তখন আমাকে একজন এবং বলছিল যে ভাই ফেরেশতারা যখন এত বেশি হারে জনসভায় আসতে পারে, তাহলে ফেরেশতারা তো ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট দেয় না কেন? তাহলে তো সিট ওইটা পারবে না, ওইটা পারবে না, এনআইডি নাই তো ফেরেশতাদের, এনআইডি নাই তো। ওই এনআইডি লাগে না তো, ফেরেশতাদের এনআইডি লাগে না, ফেরেশতাদের ভোট পাওয়ার আছে। দিতে এনআইডি লাগবে না, ভোট দিতে এনআইডি লাগবে। ফেরেশতা কত পাওয়ারফুল, তারা আসছে জামাতের মিটিং শোনার জন্য, হ্যাঁ পাওয়ারফুল, কেউ দেখতে না। তো সুতরাং তারা যখন এনআইডিও যদি একটা মানে ওদের ওই পাওয়ার দিয়ে এনআইডি দেখায় কিন্তু শো করে ভোট দিতে পারবে। সুতরাং এই যে প্রতারণা, ধর্মের নামে প্রতারণা, এটার কিন্তু কোনো শেষ নেই। আমার মনে হয় এই বিষয় নিয়ে আপনি বাংলাদেশের যারা প্রকৃত আলেম আছে তাদেরকে নিয়ে একটা যদি পারেন একটা শো করেন, তাহলে দেশের মানুষ জানতে পারবে যে ওই জামাত ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্যটা কি। এটা একটু সবার বোঝা উচিত, অনেক মানুষ বুঝে না। জি জি জি, চমৎকার চমৎকার। আমাদের কয়েকজন দর্শক, মোহাম্মদ সাদি, তিনি বলছেন আমেরিকা অলরেডি ভিসা গোল্ড কার্ডের চালু করছে। আচ্ছা, মিজানুর রহমান তিনি বলছেন শুধু অবৈধ ইউনুস হটাও, দেশ বাঁচাও। হ্যাঁ, আমি শুনতে পাইনি। এখন শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? শুনতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উনি বলছেন যে মাওলানার দায়, উনি বলছেন যে ওই যে নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইউনূস সাহেবের সাথে পূর্বেই আলোচনা হয়েছে কিভাবে সরকার গঠন করা যায় 5ই আগস্টের পূর্বে। তো ইউনূস সাহেব ফ্রান্সে থেকে বলছেন যে উনি এটা জানেনই না, শুনতেন না, ছাত্ররা যে তার সাথে যোগাযোগ করেছে এবং একজন নার্স এসে যখন তাকে ফুল দিল তখন তিনি জানতে পেরেছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাটি একজন বলছিলেন আর কি। নুরুল ইসলাম, আগেই ভালো ছিলাম, ঠিক আছে, তারপরে আপনার কথা শোনা যাচ্ছে না। জি, ঠিক করেছি জি, এখন শুনতে পাচ্ছেন। আওয়ামী লীগ ঝাড়া মোছা পরিষ্কার সর্দি কাশি হচ্ছে, এগুলোর দরকার নেই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, বঙ্গবন্ধুর ছবি দিয়ে কিন্তু অনেক পেজ আছে, অনেকগুলো ফেসবুক আছে, অনেকে স্ট্যাটাস দিয়ে থাকেন, দিন এমন ভাবে দেন আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে অথবা গুজব ছড়ান নানান ভাবে, কিন্তু আওয়ামী লীগের লোক না। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দেখুন, এই যে জামাতের যে বট বাহিনী, ওদের কাজই হচ্ছে সারাক্ষণ মানুষকে মিথ্যা বলে প্রতারণা করা। আপনি বুখারী শরীফে কিতাবুল ঈমান একটা অধ্যায় আছে, সে কিতাবুল ঈমান অধ্যায়ে মানে যতগুলো হাদিস গ্রন্থ আছে এর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফে কিতাবুল ঈমান অর্থাৎ ঈমান অধ্যায় একটা চ্যাপ্টার আছে, সেখানে মুনাফিকের 4টি লক্ষণের উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম লক্ষণ হচ্ছে আমানত রাখলে খেয়ানত করবে, কথা বললে মিথ্যা বলবে, যুক্তিতে না পারলে গালিগালাজ করবে এবং ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবে। এই যে আমি আপনার সাথে শোতে আছি না, আপনি পরে দেখবেন কিছু বট বাহিনী হয়ে ঢুকবে, আমি যে 2-1টা হাদিস শরীফ থেকে উল্লেখ করলাম, কোরআন শরীফ থেকে বললাম, ওরা আমার বলবে তুই তো কাফেরের বাচ্চা, তুই কেন হাদিস বলছিস, তুই কি জানিস? অর্থাৎ এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই মুনাফিকরা বাংলাদেশে জামাত ইসলামের নাম দিয়ে রাজনীতি করছে এবং তারা ওই যে পরিচয় গোপন করে আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের উপর আঘাত করে। এটা তারা ছাড়া এই কাজ কিন্তু আর কেউ করে না। এটা আবার বিএনপির বট বাহিনী করে না, তারা শিকামে নেই। তারা আছে বাস স্ট্যান্ড দখল, ফুটপাত দখল, বাড়ি দখল, মবিজম করা, চান্দা দখল, এর মধ্যে তারা ব্যস্ত। কিন্তু এই মুনাফিকের দল কিন্তু এই কাজের মধ্যে ব্যস্ত। সুতরাং এই মুনাফিকদের সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। এই মুনাফিকদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার, এবং আল্লাহ রাসূল বলেছেন তারা তাদের পরিণতি করবে। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শেষ করব কিছুক্ষণ। বলি, আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন সেই প্রকৃত মুমিন যার জিহ্বা থেকে আরেকজন মুমিন নিরাপদ। আপনার প্রস্তাবের সাথে আমি কোথায় নিয়ে যাচ্ছে? আপনি এই যে কয়দিন আগে নেপালে তো সরকার পরিবর্তন হলো,
তারও আগে থাইল্যান্ডে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন গণ আন্দোলনের মুখও হতে পারে, সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হতে পারে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, বাট প্রচলিত পদ্ধতি নির্বাচন। তার বাইরে কি কোনো কারণে যদি মানুষ অসন্তুষ্ট হয় সেখানে গণ অভ্যুত্থান হতে পারে। কিন্তু আপনি কি যে সাম্প্রতিক যে পরিবর্তন হলো নেপালে, সেখানে কি নেপালের জেনজি যারা এই আন্দোলনটা করলো তারা কি বলেছে যে আমাদেরকে সেপ্টেম্বর সনদ ঘোষণা করতে হবে, না হয় আমাদের বিচার হবে? তারা কি বলেছে যে আমাদের দেশের সংবিধান পাল্টাতে হবে, না দেশ আগাবে না? বরঞ্চ তারা কি বলেছে, তারা বলেছেন যে আমরা আন্দোলনের মুখে ক্ষোভের জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থী, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে করজোড়ে মিনতি প্রার্থনা করছি, আমাদের ক্ষমা করুন। এবং সেখানে যিনি এখন সরকার প্রধানের দায়িত্বে, সুশীলা কার্কি, সাবেক প্রধান বিচারপতি, তিনি এরপরও তিনি বলেছেন এই অরাজক অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। জনাব ইসমাইল, একটি দেশ মানে কিন্তু একটি দেশের নাম না, একটি দেশ মানে নির্দিষ্ট ভূখণ্ড শুধু না। একটি দেশ, একটি মায়া, একটি প্রেম, একটি মমতা, একটি অস্তিত্ব, একটি অনুভূতি। সেই অনুভূতিটা তৈরি হয় কখন? যখন সে দেশে আইনের শাসন থাকে, যখন সে দেশে মানুষ বিচার বিভাগের স্বাধীনতা থাকে, কথা বলার স্বাধীনতা থাকে। আপনি বললেন যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন, প্রাণ খুলে সমালোচনা করিনি, শুধু সাবেক সচিব আবু আলম শহীদ খান এইটুকু বলেছে যে আপনারা তো 1 বছর বললেন সরকার ভারতকে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, তো 1 বছর তো একটা বিক্রির দলিল দেখাইতে পারলেন না, একটা দলিল দেখান না। এই কথাটা বলার কারণে তিনি আজকে কারাগারে। এত স্বাধীনতা কথা বলার, এত স্বাধীনতা। অথচ এই লোক যখন সচিব ছিলেন তখনও বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এবং কোন নির্বাচন নিয়ে বিএনপি বা কোন রাজনৈতিক দল কোন অভিযোগ উত্থাপন করেনি। এত মানে যথাযথভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং আমি মনে করি এই একটি যে কেন আজকে সুশীলা কার্কি এই কথা বলছেন, কারণ তিনি জানেন দেশ হচ্ছে মা, মা ভালো থাকলে সবাই ভালো থাকবে। আজকে সে মায়ের জায়গা নেই, আমরা সেই দেশটাকে মা মনে করি না। মা মনে করি না বলে আমি বলছি যে ৭১ নাই, ৪৭ এবং ২৪। আপনি একটু আগে জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য পড়ে শোনাচ্ছিলেন, যেটা তিনি ইয়েতে বলেছেন যে আইসিটিতে বলেছেন। এটা নাহিদের বক্তব্যে যাব কেন? আপনি আমেরিকাতে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় ডক্টর ইউনূস কি বলেছেন? উনি বলেছেন মিট হিল মাহফুজ আলম, দ্য মাস্টার মাইন্ড। এবং তিনি কি সেখানে বলেননি ইটস নট দ্যাট ইটস সাডেনলি হ্যাপেন্ড, ইট ইজ মেটিকুলাসলি ডিজাইন সিন্স লং টাইম। তো ওখানে তো ক্লিয়ার, তো কিছু দরকার না। আচ্ছা, এখানে তারপর একটা কথা বলি, এটা সবাই শুনেছে, উনি ক্লিয়ার করে দিয়েছেন যে ওনারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে কাজ করেছেন। দরকার নেই, উনি তো নিজেই তো বলেছেন যে এটা মেটিকুলাসলি দীর্ঘদিন যাবত হচ্ছে, হঠাৎ করে হয়নি। হ্যাঁ, আচ্ছা, দীর্ঘদিন হলে তো সত্যের এমন একটা পাওয়ার, এটা লুকানো যায় না। আর মিথ্যার এমন একটি পাওয়ার, এটা আপনি একটা মিথ্যা একভাবে সর্বক্ষণ বলতে পারবেন না। এটা এক সময় প্রতিবার আপনি ভুল বলবেন, প্রতিবারই ভুল বলবেন, ভুল হবে। আচ্ছা, একটা কথা বলি, মাহফুজ আলমকে কি আসলে মাস্টার মাইন্ড বলা যায়? মাস্টার মাইন্ড তো ডক্টর ইউনূস সাহেব না। এখন সেটা কাকে বলেছে মাস্টার মাইন্ড? এটা কি মাস্টার মাইন্ডের মতো মনে হয়? মানে এই এত বড় কাজ করলে এটা আমি মানতে পারছি না। এবং ছাত্র সমন্বয়করা মাইন্ড করেছে, যে কেন ওকে দিয়েছেন। আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আসলে কি উনি মাস্টার মাইন্ড, নাকি আপনি মাস্টার মাইন্ডের মাস্টার আপনি কিনা? হ্যাঁ, এটা হতে পারে, তারকাদের তারকা, মাস্টার মাইন্ডের মাস্টার মাইন্ড হতে পারে, সেটা হতে পারে, ওইটা হতে পারে। কিন্তু তার আচার আচরণে, মাহফুজ আলমের আচার আচরণের কথা বার্তায় মনে হয় না যে মাস্টার মাইন্ড কি বিশেষায়িত করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি সর্বশেষ এই কথা বলেছেন, আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব যে চমৎকার কথা বলেছেন, আপনার সাথে আমিও একমত যে তিনি বলেছেন আগামী 5 মাসে বাংলাদেশে অনেক কিছুই ঘটবে, আমরা যা কল্পনাও করতে পারি না। মাহমুদুর রহমান মান্না, কল্পনাও করতে পারি না, তার মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ। পজিটিভ হলে মহা ভালো কিছু হবে, আর নেগেটিভ হলে মহা ধ্বংসাত্মক কিছু হবে, এটি তিনি বলেছেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি একটা অনুষ্ঠান হয়, হাসান
আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায়, সেই অনুষ্ঠানে তিনি এই উক্তি করেছেন। আর তিনি মাহমুদুর রহমান মান্নাই এবার ডাকসু ইলেকশনের সর্বোচ্চ স্বীকৃতিদাতা, এটা আপনারা কেউ মানেন আর না মানেন, তিনি বলেছেন, আমি আবারও বলছি, তিনি বলেছেন যে এইবারের ডাকসু নির্বাচন বাংলাদেশে 54 বছর যদি হয়ে থাকে অত্যন্ত ব্যতিক্রম, কারণ একজন যে স্বতন্ত্র ভিপি প্রার্থী দাঁড়িয়েছেন, এটা আগে কল্পনাও করা যায় না। সো